এবার আমরা চলে আসি ভাজক কোষের বৈশিষ্ট্য। ওকে, তো আমাদের দেখো ভাজক টিস্যু যখন আমরা আসি, ভাজক মানে কি, যেটা বিভাজন হতে পারে। ভাজক মানে কি বলতো ভাইয়া, যার বিভাজন হয় তাকে, যে বিভাজিত হবে, তাই না? ওকে, এখন ওর বৈশিষ্ট্যটা কি, ও বিভাজিত হতে পারে, ও বিভাজিত হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট, ভাজক কোষ ও কি হচ্ছে, বিভাজিত হচ্ছে। এরপরে বলা হয় যে ওর কোষ প্রাচীরটা কেমন বলতো, একটু পাতলা। কোষ প্রাচীরটা কেমন, কোষ প্রাচীরটা হয় পাতলা। ও এই যে কোষ প্রাচীর পাতলা, কেন পাতলা, কারণ সেখানে সেলুলোজ আছে। সেখানে কি আছে বলতো ভাইয়া, সেলুলোজ। কোষ প্রাচীর পাতলা এবং তার মধ্যে কি থাকে, সেলুলোজ। এরপরে বলা হয় ওদের কোষগুলো কেমন হয় বলতো, ওদের কোষগুলো হয় হচ্ছে একটু ঘন। হ্যাঁ, ওদের আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কারণ ওরা সংযুক্ত, কাছাকাছি থাকে। ওকে, এই জন্য বলা হয় যে ওরা কাছাকাছি থাকে, তো তো আন্তঃকোষীয় ফাঁক নেই। ওকে, তাহলে আমরা এই পয়েন্টটা জানলাম যে ওদের আন্তঃকোষীয় ফাঁক নেই। এরপরে ওদের বিপাকে, যেহেতু ওরা বারবার বিভাজিত হচ্ছে, চিন্তা করো এই কোষগুলা বারবার বিভাজিত হয়, তাহলে ওদের বিপাকীয় হার বেশি, তাই না? ওদের বিপাকীয় হার কি হবে বলতো ভাইয়া, বেশি, কারণ ওরা অনেক বিভাজিত হচ্ছে, বারবার বিভাজনের উপরে আছে। ওদের নিউক্লিয়াসটা বড়, ওদের নিউক্লিয়াসের আকারটা কি একটু বড়, এবং ওদের কোষগুলো যেটা ভাজক কোষ, মানে বিভাজিত হতে থাকে, একটার পর একটা বিভাজিত হইতেছে। এজন্য ওদের কোষগুলো সাধারণত একটু অপরিণত হয়। কেমন হবে, ওদের কোষগুলো অপরিণত হবে। তো এইগুলো হচ্ছে ভাজক কোষের কিছু কমন বৈশিষ্ট্য, যেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবং মনে রাখবা ওদের এইখানে কোষ গহ্বরটা ওভাবে থাকে না, ঠিক আছে? কোষ গহ্বরটা ছোট থাকে। তো এই কথাগুলো আমরা এখানে বলি। তো মোটামুটি এগুলো যদি কমন কথাগুলো তুমি বুঝতে পারো। আরেকটা মেইন ব্যাপার, যে ভাজক কোষের কাজ কি, বিভাজিত হয় তার মানে ও বৃদ্ধি ঘটে। একটা উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি হবে, প্রস্থে বৃদ্ধি, সব দিকে বৃদ্ধি ঘটায় কে, এই ভাজক কোষ। সব দিকে বৃদ্ধি ঘটায় কে, ভাজক কোষ। তো আমাকে যখন বলতেছে ওর বৈশিষ্ট্য কোনটা, তাহলে আমার অ্যান্সার কি বলতো, কোষ প্রাচীর পুরু না, ওর কোষ প্রাচীর পাতলা। কোষগুলো পরিণত না, কোষগুলো অপরিণত। ওর কোষগুলো কি, অপরিণত। বিপাকীয় হার কম না ভাইয়া, বিপাকীয় হার কম না, বিপাকীয় হার ওর বেশি। এই যে দেখো পয়েন্টটা, কোষগুলো ঘন সন্নিবিষ্ট, কাছাকাছি থাকে, যার জন্য তাদের আন্তঃকোষীয় মানে দুইটা কোষের মাঝামাঝি কোনো ফাঁকা স্থান নেই। এরপরে আসে আমরা, দেখো আবার কি বলছে, ভাজক টিস্যুর কোষ সমূহ কেমন, দেখো আবার আসে অবিভাজনক্ষম। অবিভাজন না, ও তো অবিভাজন না, বিভাজনক্ষম। ও পুরো কোষ প্রাচীর বিশিষ্ট না, পাতলা। মনে রাখবো ওরা বিভাজন হবে না। তো ও যদি মোটা প্রাচীর হয়, এভাবে মনে রাখবা, মোটা প্রাচীর হলে ওর বিভাজন করতে কষ্ট, তাই না? মোটা প্রাচীর হলে ওর বিভাজন করতে কি হবে, কষ্ট হবে। তো পাতলা হলে কি ওর জন্য সহজ না, পাতলা ভাবে বিভাজিত হলে। এইটা বলছে যে পুরো কোষ প্রাচীর বিশিষ্ট, তার মানে এটা ভুল, পাতলা হবে। আন্তঃকোষীয় ফাঁক বিহীন, মানে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এটা কিন্তু কারেক্ট। ও কিন্তু আন্তঃকোষীয় ফাঁক নেই। কোষগুলা কেমন, ওদের কোষগুলা ধরো এইরকম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযুক্ত, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি সংযুক্ত, ঠিক আছে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযুক্ত। তাহলে এই কথাটা বলছে, আন্তঃকোষীয় ফাঁকবিহীন। এরপরে আসি, এবার দেখো অনুসারে ভাজক কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার। এই যে ভাজক টিস্যুর প্রকারভেদগুলো একটু দেখে যাবা, এটলিস্ট মেইন যে তোমার উৎস অনুসারে তিন ভাগে ভাগ করে, উৎস অনুসারে তিন ভাগে ভাগ করে, প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম। এই যে সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ কি জানো? সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তাহলে আমরা দেখলাম যে উৎস অনুসারে আমরা ভাগ করতে পারি। দেখো কি বলছে, উৎস অনুসারে ভাগ করা যায় তিন ভাবে, একটা প্রোমেরিস্টেম, একটা প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি, আরেকটা কি সেকেন্ডারি। তো সেকেন্ডারি মেরিস্টেম মানে কি, যেটা তোমার হচ্ছে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে, স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে। তো এই যে সেকেন্ডারি মেরিস্টেমে কি বলছে দেখো তো, সেকেন্ডারি মেরিস্টেমের উদাহরণটা কি, এই যে উদ্ভিদের কাণ্ডে থাকে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার, যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে এক ধরনের ভাজক টিস্যু থাকে। ক্যাম্বিয়াম মানে কি, ভাজক টিস্যু, মনে রাখবা ক্যাম্বিয়াম ভাজক টিস্যু। তো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে। তাহলে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে আমাকে এই উৎস অনুসারে আমরা ওর বিভাজন করতে পারলাম। এবার আসুন, উৎস গেল, এখন আমরা কি বলবো, এই যে ওর ধরো অবস্থা, শীর্ষক যেটা উপরে থাকে, যেটা পাশে থাকে পার্শ্বীয়, যেটা মাঝামাঝি থাকে, এটাকে কি বলে, ইন্টারক্যালারি বা নিবেশিত। মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝে যেই ভাজক টিস্যু থাকে তাকে কি বলে, নিবেশিত ভাজক টিস্যু। এটা হলো অবস্থানের ভিত্তি। এবার আরেকটা ইম্পর্টেন্ট, এই যে কোষ বিভাজন অনুসারে, এইটা ইম্পর্টেন্ট, খেয়াল করো, তিন ভাবে ভাগ করি, সবগুলোই আমরা তিন ভাবে ভাগ করতে পারি। তো কোষ বিভাজন অনুসারে আমরা ভাগ করি কি, মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিব ভাজক টিস্যু। মাস, প্লেট, রিব, মাস, প্লেট, রিব। তো মাস ভাজক টিস্যু যেটা বলতেছে, দেখো মাস মানে তিনটা তলে বিভাজিত হয়, কয় তলে, তিন তলে বিভাজিত, প্লেট ভাজক টিস্যু কয় তলে, দুইটা তলে বিভাজিত। ওকে, রিব ভাজক টিস্যু কয়টা তলে বিভাজিত, একটি তলে বিভাজিত। ওকে, তাহলে মাস, প্লেট, রিব। মাস ভাজক টিস্যু তিনটা তলে, প্লেট ভাজক টিস্যু দুইটা তলে, রিব ভাজক টিস্যু একটা তলে বিভাজিত হয়। এর মধ্যে থেকে আমাদের উদাহরণগুলো একটু
আসে। তো তোমাকে যখন বলছে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু প্রকারভেদ, তাহলে আমার অ্যান্সার কি? তিন ভাবে আমরা বিভক্ত করি, তিন ভাবে বিভক্ত করি। আচ্ছা, এই যে মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, এদের উদাহরণ নিয়ে আমরা একটু পরে জানবো, ঠিক আছে? উদাহরণটা নিয়ে আমরা একটু জানবো। খেয়াল করো, মাছ ভাজক টিস্যু, এটার জন্য কি হয়? উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। উদ্ভিদের কি পায়? ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্বটা বাড়ে ওভারঅল। তো এইটার উদাহরণটা কি বলতো? উদাহরণ হচ্ছে যেমন ভ্রূণ, বর্ধনশীল ভ্রূণ, তারপরে হচ্ছে রেণুথলি, থলি, তারপরে কি রেণুথলির কথা বললাম, তারপরে হচ্ছে যে তোমার এই যে মাছ ভাজক টিস্যুর কর্টেক্স, কর্টেক্স, হ্যাঁ, উদ্ভিদের যে গ্রাউন্ড টিস্যুর পার্ট, কর্টেক্স, মজ্জা, এগুলো কি? এগুলো সব হচ্ছে মাছ ভাজক টিস্যু। হ্যাঁ, এগুলো ঘনত্বে বৃদ্ধি করে, মাছ ভাজক টিস্যুর কাছে ঘনত্বে বৃদ্ধি করে। আচ্ছা, তারপরে যদি বলে প্লেট ভাজক টিস্যু, খেয়াল করো প্লেট, তাহলে প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যুটা কি বলছে দেখো তো? প্লেট ভাজক টিস্যু হচ্ছে এটা আয়তনে বৃদ্ধি করে, দুইটা তলে বিভাজিত হয়, তো প্লেট ভাজক টিস্যু দুইটা তলে বিভাজিত হয়, সো কি করে? আয়তনে বৃদ্ধি করে। এখন প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি? কমনলি আমরা বলি পাতা, পতে প্লেট, পতে পাতা, পতে প্লেট, পতে পাতা। আরেকটা হচ্ছে রিব ভাজক টিস্যু, খেয়াল করো রিব একটি তল বরাবর বিভাজিত হয়, একটি তলে বিভাজিত হয়, সো আলটিমেটলি আমি কি বলতে পারি? যে ও দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। কি বরাবর বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাবে। তো এই যে রিব ভাজক টিস্যু দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাইলো, এখন আসুন এই রিব ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা যদি একটু বলি যে দেখো রিব, হ্যাঁ, কি বলতেছে? রিব ভাজক টিস্যু। এই রিব ভাজক টিস্যুর উদাহরণটা কি? এটা হচ্ছে মজ্জারশ্মি, মজ্জারশ্মি যেগুলো দৈর্ঘ্য বরাবর খালি বৃদ্ধি পায়, ঠিক আছে? মজ্জারশ্মি, এবং এটা তো মজ্জারশ্মি এরকম, এটা একটা কি বলতো? একটা মজ্জারশ্মি, আরেকটা কি? বর্ধিষ্ণু মূল। কি? বর্ধিষ্ণু মূল, ঠিক আছে? বর্ধিষ্ণু মূল মানে এই যে বর্ধিষ্ণু মূল, এই যে এরকম মানে একটা মূলধর বর্ধনশীল হচ্ছে, তো এই বর্ধিত হচ্ছে, ঠিক আছে? বর্ধিত হচ্ছে। এইগুলা হচ্ছে ওর ব্যাপার, মাস, প্লেট এবং রিব, মাস, প্লেট, রিব। ওকে, উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি? এটা একটা সংজ্ঞা। উদ্ভিদের ভ্রূণাবস্থায় যেই টিস্যুটা হয় সেটাকে বলে প্রাইমারি। মনে রাখবা, প্রাইমারি ভাজক টিস্যু, এটা কি? উদ্ভিদের ভ্রূণাবস্থায় যে টিস্যু লাভ করে, ঠিক আছে? এটা। আর প্রোমেরিস্টেমটা কি? ওর উৎপত্তিটা কোথা থেকে? প্রোমেরিস্টেম হচ্ছে মূল, মূল বা কাণ্ডের শীর্ষ, মূল বা কাণ্ডের শীর্ষে যেটা থাকে সেটাকে বলে প্রোমেরিস্টেম। মূল বা কাণ্ডের শীর্ষে, মূল বা কাণ্ডের শীর্ষে যেটা থাকে সেটাকে বলে প্রোমেরিস্টেম। এইগুলা হচ্ছে উদ্ভিদের ভ্রূণাবস্থা উৎপত্তি লাভ করে কোনটা? এগুলা। তো এখন দেখো এইখান থেকে আমাকে কি বলছে? ভ্রূণাবস্থা উৎপত্তি, তাহলে এটা কি হবে? প্রাইমারি ভাজক টিস্যু। কি হবে? প্রাইমারি ভাজক টিস্যু। আচ্ছা, আর প্রোমেরিস্টেম কখন বলবা? যদি বলে মূল বা কাণ্ডের শীর্ষ থেকে উৎপত্তি লাভ করছে, তাহলে ওটাকে আমরা কি বলবো? ওটাকে বলবো প্রোমেরিস্টেম। যদি বলে একটা ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করছে, কোথা থেকে? স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করছে, তাহলে তাকে আমরা কি বলবা? স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করলে তাকে আমরা বলি সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কি? সেকেন্ডারি ভাজক টিস্যু এটা হচ্ছে স্থায়ী টিস্যু থেকে যে ভাজক টিস্যু হয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে কি বলছে? স্থায়ী টিস্যু থেকে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু থেকে যেই ভাজক টিস্যুটা হয়েছে সেটাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ তখন আমরা পড়াইছি একটু আগে, বলছিলাম কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো এইটা হচ্ছে ব্যাপার যে দেখো কর্ক ক্যাম্বিয়াম, হ্যাঁ, কর্ক ক্যাম্বিয়াম। তাহলে আমার এটা একটা হয়ে গেল না? দেখছো ভাইয়া পড়াইছি সেকেন্ডারি, এই উদাহরণগুলো আসে, সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণটা আসে। আর ওইদিকে ভাইয়া যে একটু আগে পড়ালাম না তোমাদেরকে, মাস, প্লেট, রিব, ওইগুলো আসে। তো এই কয়েকটা জিনিস তোমাদের আসবে। এরপরে আসো মাছ ভাজক টিস্যু। হ্যাঁ, মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? মাছ ভাজক টিস্যুর উদাহরণ দেখো তো, এখন তোমরা পারবা না। কাণ্ডের মজ্জারশ্মি, মজ্জারশ্মি কি? রিব ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। পাতা কি? প্লেট ভাজক টিস্যু, পাতা, পতে, প্লেট। শস্য বর্ধিষ্ণু বহিত্বক। এই যে মাছ ভাজক টিস্যুর আরেকটা উদাহরণ হচ্ছে শস্য, ঠিক আছে? শস্য, যে বীজের ভেতরে যে টিস্যুটা থাকে তাকে আমরা শস্য বলি। তো এই শস্যটাও হচ্ছে কি তোমার এই মাছ ভাজক টিস্যুর উদাহরণ। তাহলে মাছ ভাজক টিস্যুর উদাহরণ অনেক, রেণুথলি, শস্য, তারপরে বর্ধনশীল ভ্রূণ, মজ্জা, কর্টেক্স, এগুলো সব যেগুলো একটু আকার বড়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সব এই জিনিসটা মাছ ভাজক টিস্যু। তো প্লেট ভাজক টিস্যুর জন্য কি হবে? পাতার যে আয়তনটা বাড়ে, কেন? প্লেট ভাজক টিস্যুর জন্য পাতার আয়তনটা বাড়ে কিভাবে? প্লেট ভাজক টিস্যুর মাধ্যমে। ওকে, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার, এই যে দেখো মাত্র বললাম কুমিল্লা বোর্ডে আসছে যে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায় কোনটার মাধ্যমে? তো এটা কি? এটা বলছে যে মাছ ভাজক টিস্যু, প্লেট না সেকেন্ডারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে কি বলছে? আয়তন, পাতার আয়তন বাড়তেছে, তাহলে কি? প্লেট ভাজক টিস্যু। আয়তন বাড়ে প্লেট, কারণ কি আয়তনে মানে প্লেট ভাজক টিস্যু কি দুইটা তলে বিভাজিত হয়, তো দুইটা তলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর বাড়তেছে, তার মানে আয়তনটাও তার বাড়তেছে। এরপর প্লেট ভাজক টিস্যুর উদাহরণ দেখো, ইজি। দেখছো এই জায়গা থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। তাহলে প্লেট, পতে, পাতা, মানে এই যে মাস, প্লেট, রিব, এখান থেকে প্রশ্ন থাকে, ঠিক আছে? এবার আসুন আমরা কোষ বিভাজন অনুসারে ভাগ করলাম, কিন্তু আমাদের একটা ব্যাপার সেটা হচ্ছে কাজ অনুসারে। এখন একটা ব্যাপার কি? কাজ অনুসারে ভাগ করে দেন ভাইয়া। হ্যাঁ, কাজ অনুসারে কি হবে? কাজ অনুসারে তুমি দেখো তিন ভাগে ভাগ করে। কি কি? একটা হচ্ছে প্রোটোডার্ম, ঠিক আছে? প্রোক্যাম্বিয়াম,
আরেকটা হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম, আরেকটা কি গ্রাউন্ড মেরিস্টেম, এটা কি গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে। এটা তো প্রোটোডার্ম, ডার্ম ডার্ম মানে কি ত্বক, প্রোটোডার্ম ডার্ম মানে কি ত্বক, তাহলে এটা থেকে কি হয় ত্বক সৃষ্টি হয়, উদ্ভিদের যে বাইরের আবরণ ত্বক সেটা সৃষ্টি হয়। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে এটা কি ভাজক টিস্যু, মানে এটা থেকে কি তৈরি হয় জাইলেম, জাইলেম এন্ড ফ্লোয়েম তৈরি হয়, জাইলেম এন্ড ফ্লোয়েম তৈরি হয়। তাহলে প্রোক্যাম্বিয়াম এটা থেকে কি হয় আমাদের পরিবহন টিস্যুগুলা, উদ্ভিদের যে জাইলেম, জাইলেম দিয়ে পানি পরিবাহিত হয়, ফ্লোয়েম দিয়ে খাদ্য পরিবাহিত হয়, এই টিস্যুগুলো কোথা থেকে হয়েছে প্রোক্যাম্বিয়াম থেকে হয়েছে। গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি, তাহলে এটা তো গেল ত্বক তৈরি করে, ত্বক সৃষ্টি করে, এটা জাইলেম ফ্লোয়েম তৈরি করে। গ্রাউন্ড মেরিস্টেম উদ্ভিদের দৃঢ়তা দেয়, উদ্ভিদের দৃঢ়তা দেয়, গঠনে সাহায্য করে, ঠিক আছে। এটা কি উদ্ভিদের দৃঢ়তা দেয়, ওর কাজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা দেয় এগুলা। তাহলে প্রোটোডার্ম নিচে কোন এই যে কি তৈরি করে প্রোটোডার্ম, এটা হচ্ছে আমাদের ত্বক তৈরি করে। ডার্ম, ডার্ম কথাটার অর্থ কি স্কিন, স্কিন তার মানে ত্বক। এরপর আসো নিচে কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, দেখো দেখছো যেটা বললাম প্রোক্যাম্বিয়াম থেকে কি সৃষ্টি হয়, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় ভাইয়া আমার এখানে বলতো কি এই যে জাইলেম, বললাম না প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থেকে কি হচ্ছে এই যে জাইলেম ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম, তো এখান থেকে জাইলেম ফ্লোয়েম, তাহলে অ্যান্সার কি আমার জাইলেম। ওকে, এবার আসো যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলে, তাহলে বলতো যে ভাজক টিস্যু উদ্ভিদের ত্বক সৃষ্টি করলো তাকে কি বলবো, উদ্ভিদের ত্বক সৃষ্টি করছে, তাহলে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, ডার্মাস। তাহলে আমি দেখেই বুঝতে পারতেছি ভাইয়া ডার্ম, ডার্ম আছে মানে সেটা ত্বক তৈরি করবে, ডার্ম আছে মানে কি সেটা ত্বক তৈরি করবে। আচ্ছা ফাইন, এবার আসো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি, কি বলছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি। তো স্থায়ী টিস্যু আমরা যখন বলি যে স্থায়ী, হ্যাঁ খেয়াল করো স্থায়ী টিস্যু, তো স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। এখন স্থায়ী টিস্যুটা কি, ভাজক টিস্যু তুমি যা পড়ছো তার উল্টা, এভাবে মনে রাখবা। ভাজক টিস্যু কি বিভাজিত হতে পারে, স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। ভাজক টিস্যু তো আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এখানে স্থায়ী টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে, ঠিক আছে। স্থায়ী টিস্যুর কোষগুলা সবসময় জীবিত হবে না, মৃত হয়, আবার মাঝে মাঝে জীবিত হয় এরকম। তারপরে স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসটা ছোট থাকবে। তারপরে হচ্ছে যে তোমার কি বলছে স্থায়ী টিস্যুতে ওদের বিপাকীয় হারটা একটু কম, মানে ভাজক টিস্যু পুরোপুরি উল্টা কথা বলছে। স্থায়ী টিস্যুর প্রাচীরটা একটু মোটা হবে এগুলা। এখন দেখো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, কোষগুলো ঘন সন্নিবেশিত, এটা এটা কি হয় বলো, ঘন সন্নিবেশিত কি ছিল, এটা তো ছিল ভাজক টিস্যু, এটা বাদ, ভাজক টিস্যু বৈশিষ্ট্য। আন্তঃকোষীয় ফাঁক নেই, আন্তঃকোষীয় ফাঁক থাকে না কাকে, ভাজক টিস্যু, তাহলে এটাও তো বাদ হয়ে গেল। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, তাহলে এটা কাজ ছিল পাতলা সেলুলোজ, ভাজক টিস্যু, তাহলে এটাও বাদ, এটাও বাদ। থাকে কি এই যে একটা থাকে কোষগুলো পরিণত। স্থায়ী টিস্যু কি একটু বুড়া কোষ, স্থায়ী টিস্যু কি বুড়া, মানে যখন ভাজক কোষগুলো আর বিভাজিত হতে পারে না তখন স্থায়ী কোষ, স্থায়ী কোষ হয়। তো এটা হচ্ছে একটু বুড়া হবে, তো এই জন্য বলছে কোষগুলো পরিণত, কোষগুলো কি একটু ম্যাচিওরড, হ্যাঁ। আর স্থায়ী ভাজক টিস্যু কোষগুলো অপরিণত, তো এটাই বলছে তাহলে কোষগুলো কি পরিণত আমার হয়ে গেল। তো এইভাবে করে তুমি যদি ভাজক টিস্যুটা পারো না, ভাজক টিস্যুটা পারলে তোমাকে যদি স্থায়ী টিস্যু থেকে প্রশ্ন আসে তুমি দেখবা বাকি অপশনগুলো সব ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, একটা থাকবে যেটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য না, সেটাই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ওকে, এভাবে করে আমরা পড়বো। এরপরে আসি আমরা দেখো এবার ত্বক, ত্বক নিয়ে এপিডার্মিস। তো দেখো যেমন আমরা বলি যে এই যে ত্বক বাইরের আবরণ, যেমন কাণ্ড ও পাতার যে আবরণটা, কাণ্ড ও পাতার আবরণটাকে আমরা কি বলি বলতো এপিডার্মিস, এপিডার্মিস, ঠিক আছে। কাণ্ড ও পাতার আবরণটাকে আমরা কি বলবো এপিডার্মিস, কাণ্ড ও পাতার আবরণটাকে আমরা বলি এপিডার্মিস। ওকে ফাইন, এরপরে কি বলতো কাণ্ড ও পাতার ইয়েটাকে মূলের আবরণটাকে, মূলের আবরণটাকে আমরা কি বলি, মূলের আবরণটাকে বলা হয় এপিব্লেমা, মূলের আবরণটাকে কি বলা হয় এপিব্লেমা, এপিব্লেমা এপিডার্মিস, এপিব্লেমা এপিডার্মিস। তাহলে মূলের ত্বককে, মূলের ত্বককে কি বলা হয় এপিব্লেমা, এপিব্লেমা। ওকে, এরপরে আসুন দেখি এটা কিন্তু অনেক আছে, মূলের ত্বকের, মূলের ত্বকটাকে কি বলে এপিব্লেমা, কাণ্ড এপিডার্মিস। ওকে, এখন এই যে এপিডার্মিস পাতা, এখানে কিছু কথা মনে রাখবা এপিডার্মিসের কথা, যেমন কিছু কিছু বিশেষ উদ্ভিদে কিছু বিশেষত্ব আছে, এটা একটু দেখে রাখো। যেমন সরিষা উদ্ভিদে মাইরোসিন নিঃসরণকারী, মনে রাখবা সরিষার সাথে মাইরোসিনের একটা সম্পর্ক আছে। ওর ত্বক, সরিষার যে ত্বক এপিডার্মিস সেটা কি তৈরি করে মাইরোসিন ক্ষরণ করে, কি করে মাইরোসিন ক্ষরণ করে। আচ্ছা, তারপরে এই যে গম, ভুট্টা, আখ, এইসব উদ্ভিদে এক ধরনের বিশেষ কোষ থাকে, ওদের এপিডার্মিসে বাইরের আবরণে এক ধরনের বিশেষ কোষ থাকে যাকে বলে কি বুলি ফর্ম। এটা আসতে পারে তোমাদের যে কোনো টাইমে, বুলি ফর্ম, বুলি ফর্ম কোষ। তো এগুলো একটু মাথায় রাখবা যে এই বিশেষ জিনিসগুলো খেয়াল করো, কি বলছি এই বিশেষ জিনিসগুলো তোমার, হ্যাঁ এই বিশেষ জিনিসগুলো এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝলাম। এখন এর বাইরে এখানে কিছু স্পেশাল উপবৃদ্ধি থাকে, মানে যে থাকে না, যেমন ধরো আমাদের ত্বকের উপবৃদ্ধি কোনটা, এই যে পশম, বিভিন্ন ঘাম গ্রন্থি, এগুলো থাকে আমাদের ত্বকে, ওদের ত্বকেও কিছু এরকম বের হয়ে থাকে উপবৃদ্ধি, এই যে লোমের মতো থাকে, তো এগুলোকে বলে রোম,
ট্রাইকোম এগুলো থাকে, রোম ট্রাইকোম। এর মধ্যে একটা আছে বিশেষ ধরনের, খেয়াল করো, বিশেষ ধরনের বহুকোষীয় ট্রাইকোমকে কি বলে? বিশেষ ধরনের বহুকোষীয় ট্রাইকোমকে বলে কি? কোলেটার্স। কি বলে? কোলেটার্স। তাহলে আমরা আরেকটা প্রশ্নের উত্তর জানলাম, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে আমরা কি বলবো? এটার নাম কোলেটার্স। আরেকটা এরকম আরেকটা জিনিস থাকে ওদের, থলি। থলি এটা হচ্ছে কি? পানি জমা রাখে, পানি ধারণ করে। থলির কাজ কি বলতো? পানি ধারণ করা, পানি ধারণ করে, পানিটাকে থলি জমা রাখে। এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে ভাইয়া বরফ উদ্ভিদে। কোথায় পাওয়া যাবে? বরফ উদ্ভিদে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি পানি ধারণ করে, আর একটা হচ্ছে বরফ উদ্ভিদে পাওয়া যায়, বরফ উদ্ভিদে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে থলি, পানি ধারণ করে, এবং এটা কোন জায়গায় পাওয়া যাবে? বরফ উদ্ভিদে পাওয়া যাবে। নিচের কোন স্টোমাটা তিনটি সহকারী কোষ, কয়টি? তিনটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত। কি বলছেন? নিচের কোন স্টোমাটা তিনটি সহকারী? যদি ধরো দুইটা সহকারী কোষ লম্বালম্বী থাকে, লম্বভাবে থাকে, দুইটা সহকারী কোষ লম্বালম্বী থাকে, লম্বালম্বী যদি দুইটা সহকারী কোষ থাকে, তাহলে এটাকে বলে কি? ডায়াসাইটিক। ডায়াসাইটিক। যদি প্যারাসাইটিক কোনটা? যদি সমান্তরাল, প্যারালাল, তাহলে কি? ওরা এর দুইটা সহকারী কোষ, মানে এরকম ধরো, এটা হচ্ছে দুইটা রক্ষী কোষ তো থাকে, জানো রক্ষী কোষের মাঝের ছিদ্রটাকে কি বলে? পত্ররন্ধ্র। তোমরা যদি জেনে থাকো, দুইটা রক্ষী কোষের মাঝের ছিদ্রটাকে পত্ররন্ধ্র বলে। এখন বলছে এদের এই রক্ষী কোষের চারপাশে সহকারী কোষ থাকে। রক্ষী কোষের চারপাশে কি থাকে? এরকম সহকারী কোষ, এই যে এরকম ওর চারপাশে সহকারী কোষ এভাবে থাকে। এই সহকারী কোষগুলো যদি রক্ষী কোষের লম্বালম্বী মানে সমকোণে থাকে, তাহলে ওটাকে বলে ডায়াসাইটিক। যদি সমান্তরালে থাকে, কি বলছে এবার? সমান্তরালে থাকে, তাহলে প্যারাসাইটিক। যদি তিনটা মিলে থাকে, তিনটা দিয়ে বেষ্টিত থাকে, তাহলে এটাকে বলে অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক কোনটা? অ্যাক্টিনোসাইট হচ্ছে অনেকগুলো, মানে তিনটা না, অনেকগুলো কোষ, অনেকগুলো সহকারী কোষ, অনেকগুলো সহকারী কোষ যদি রক্ষী কোষকে ঘিরে রাখে। মনে করো এই যে এই জায়গায় অনেকগুলা সহকারী কোষ আছে, এরকম ধরো ওকে সব দিক দিয়ে ঘিরে রাখছে, হ্যাঁ, অনেকগুলো সহকারী কোষ যদি থাকে, এটাকে বলে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক। এরপরে আসো অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক কি? অ্যানোমো মানে অ্যানোমো মানে ওর অন্যদের সাথে মিল নাই, নো, মনে রাখো, নো মানে অন্যদের সাথে মিল নাই। অর্থাৎ মানে বলছে যে এই যে ওর যে সহকারী কোষগুলো থাকে না, এই সহকারী কোষগুলা ওদের কি হয়? ওদের অন্যান্য কোষের সাথে থেকে পৃথকযোগ্য নয়। মানে সহকারী কোষ, ওর যে সহকারী কোষ অন্য ত্বকীয় কোষ থেকে, অন্য ত্বকীয় কোষ থেকে পৃথক পৃথক নয়। ঠিক আছে, মানে এই যে এখানে যে সহকারী কোষগুলো থাকে না রক্ষী কোষের চারপাশে, এই সহকারী কোষ আর অন্যান্য যে ত্বকীয় কোষগুলো আছে, ধরো অন্যান্য এপিডার্মিসের অন্যান্য কোষ, তাদের সাথে এই সহকারী কোষের কোনো পৃথক নাই, পৃথকযোগ্য না, মানে সেম লাগবে, সেম মনে হয়। এটাই বলছে সহকারী কোষ অন্যান্য ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়, ওদেরকে আলাদা করা যাচ্ছে না। এটাকে বলা হয় অ্যানোমোসাইটিক। এই গঠনটাকে কি বলা হয়? অ্যানোমোসাইটিক। বুঝে গেল? তাহলে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, মনে রাখবা। যেমন প্যারালাল সমান্তরালে থাকলে সমান্তরাল প্যারালাল, তাহলে প্যারাসাইটিক। ঠিক আছে, এই ব্যাপারগুলো। তাহলে এটা সবাই আশা করি পারবা। ভাইয়া যেগুলো বললাম এই পয়েন্টগুলো একটু পড়তে হবে, এগুলো আসে এই জায়গা থেকে, এমসিকিউ আসে। ওকে, এবার আসুন, হাইডাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াটাকে কি বলে? হাইডাথোড জিনিসটা কি? এটা হচ্ছে একটা পানি পত্ররন্ধ্র, একটা ছিদ্রের মতো, ধরো এরকম, ঠিক আছে, এই ছিদ্রের মতো এরকম থাকে, এই যে ছিদ্র, এটা থেকে বলা হয় হাইডাথোড, মানে পানি পত্ররন্ধ্র, যেটা দিয়ে কি হয়? এই যে এখান থেকে পানি বের হয়, পানি আকারে বের হয়, বাষ্প আকারে না, পানি আকারে বের হয়, এটাকে বলে কি? হাইডাথোড। তো এই যে এখান থেকে পানি আকারে বের হচ্ছে, এটা দেখো, এই যে পানি আকারে বের হচ্ছে, এইটাকে বলা হয়, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে গাটেশন। কি বলে এটাকে? গাটেশন। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে, যে পানি বের হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় গাটেশন। এখন কথা হচ্ছে, ঠিক আছে ভাই, তরল পানি বের হচ্ছে, গাটেশন, ছিদ্রটার নাম হাইডাথোড। এগুলো কাদের দেখা যায়? কোথায়? এবার প্রশ্ন আসে, কোথায়? ঠিক আছে, কোথায়? তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে ঘটক। কোন উদ্ভিদগুলোতে পাওয়া যাবে? ঘটক। ঠিক আছে, কোন উদ্ভিদে পাওয়া যাবে? ঘটক। তাহলে ঘতে ঘাস, ততে টমেটো, হ্যাঁ, কতে তোমার কি? কচু। ঘাস, কচু, টমেটো। তাহলে এটা হচ্ছে ঘটক। এটা কি? ঘটক। তাহলে আমরা এখানে এটা বুঝলাম, গাটেশন কোথায় পাওয়া যায়? ঘাস, টমেটো, কচু। তো নিচের কোন উদ্ভিদে হাইডাথোড পাওয়া যায়? দেখো, দেখছো প্রশ্ন আসছে। তাহলে আম, পেয়ারা, টমেটো, এই যে টমেটো হয়ে গেল আমাদের। এই জায়গা থেকে এইটুকু তথ্য আমাকে মাথায় রাখতে হবে, আর কিছু না। এবার আসুন আমরা গ্রাউন্ড টিস্যুর মধ্যে যাবো। কিসের? আমরা এপিডার্মাল টিস্যু তন্ত্র হয়ে গেল, মানে ত্বকীয় টিস্যু তন্ত্র। এবার গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আচ্ছা, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের তোমাকে আগে একটা স্ট্রাকচার বলে দিই, ঠিক আছে, একটা বেসিক স্ট্রাকচারের জিনিসটা আমরা দেখে নিই। তোমরা অনেক কিছুই দেখো, যেমন গ্রাউন্ড টিস্যু,
ওকে, তো গ্রাউন্ড টিস্যুর দেখো এরকম একটা গোল, একটা আমি আগে এভাবে দেখাই, তোমরা এগুলো সৃজনশীলে আঁকছো বা আঁকবা, হ্যাঁ এরকম, যাই হোক। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে তার এপিডার্মিস, বাইরের ত্বক। ত্বকের নিচ থেকে বাকি যে অংশটা থাকে সেটাকে বলে গ্রাউন্ড টিস্যু। এটা হচ্ছে এপিডার্মিস, মানে আবরণটা বাইরের, এটার নিচ থেকে বাকি যা থাকে সেটা কি, সেটাকে বলা হয় মানে সরি গ্রাউন্ড টিস্যু। এখন তুমি এখানে দেখো তো ভাইয়া কি থাকে, প্রথমে এই জায়গায় একটা লেয়ার থাকে, এই যে এইদিকে একটা লেয়ার থাকে, এটাকে বলে অধোত্বক। কি, অধোত্বক। তারপরে এইখানে একটা লেয়ার থাকে, আমি আঁকতেছি না তোমাদের বুঝাচ্ছি, দেখবা এই তোমরা আঁকছো, এই জায়গায় একটা লেয়ার থাকে, এটাকে কি বলে, এটাকে বলে কর্টেক্স। কি বলে, কর্টেক্স। এগুলো সৃজনশীল কিন্তু আসে, এই ছবিগুলো কিন্তু তোমাদের সৃজনশীল ক্লাসে, তো ওইখানে তোমরা ওয়ান শট ক্লাসগুলোতে ওগুলো দেখলে হয়তো ওইখান থেকে আরো বুঝে যাবা। এটা হচ্ছে কর্টেক্স। এরপরে গোল একটা লেয়ার থাকে, এটাকে বলে কি, অন্তত্বক। কি বলে, অন্তত্বক। ওকে, এই গোল লেয়ার অন্তত্বকের নিচে আরেকটা এরকম লেয়ার থাকে, এরকম একটা লেয়ার থাকবে, এটাকে বলে পরিচক্র। কি বলে, পরিচক্র। ওকে, পরিচক্রের এইদিকে এরপরে দেখো এইখানে থাকে একটা মজ্জা, এখানে একটা লেয়ার মজ্জা, ঠিক আছে। আর এইদিক থেকে এরকম থাকে কিছু মজ্জার রশ্মি, হ্যাঁ, মজ্জার রশ্মি, মজ্জার রশ্মি। ওকে, এটা। এরপরে আসো তোমার এইখান থেকে কি বলছে, এগুলো কি, এই জায়গায় তোমার থাকে জাইলেম ফ্লোয়েম, এগুলো থাকে, এগুলো কি এখানে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তাহলে এটা জাইলেম, এটা কি এদিকে থাকে ধরো ফ্লোয়েম, এরকম এরকম একটা ব্যাপার, এগুলো থাকে জাইলেম ফ্লোয়েম মাঝামাঝি থাকে। তো এই জিনিসটা জাইলেম ফ্লোয়েম ওর পার্ট না, গ্রাউন্ড টিস্যুর পার্ট না, জাইলেম ফ্লোয়েম তো ভাস্কুলার টিস্যু, আলাদা। আমি জাস্ট এখানে বুঝালাম যে এর মাঝে মাঝেতে জাইলেম ফ্লোয়েম গুলো থাকে। যেটা আমি এখানে বুঝাবো সেটা হচ্ছে, ইয়া দেখো এই যে পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত এই জায়গাটা, পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত এই জায়গাটাকে বলে স্টিলি। এই অঞ্চলটাকে কি বলে, স্টিলি। এটাকে কি বলবো, স্টিলি। খেয়াল করো, পরিচক্র লেয়ার থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে বলা হয় স্টিলি। এখন এই স্টিলি অঞ্চলের মধ্যে আমার কি কি আছে, স্টিলি অঞ্চলের মধ্যে দেখো পরিচক্র, মজ্জারশ্মি, এই তিনটা কি অন্তঃস্টিলীয়। তাহলে এরা কি, এরা হচ্ছে অন্তঃস্টিলীয়, এরা কি অন্তঃস্টিলীয়, ঠিক আছে। অন্তঃস্টিলীয় মানে এই যে স্টিলীয় অঞ্চলের ভিতরে, স্টিলীয় অঞ্চলের এই যে ভিতরে, মানে পরিচক্র থেকে মজ্জা, এরা সবাই কি স্টিল, মানে স্টিলীয় অঞ্চল। ওকে, অন্তঃস্টিলীয়। তো এই স্টিলীয় অঞ্চলের বাইরে যেগুলো আছে তারা বহিঃস্টিলীয়। তার মানে আমার এই যে অন্তঃত্বক, এদিকে কর্টেক্স, এদিকে অধঃত্বক, তাহলে এই তিনটা কি, এই তিনটা হচ্ছে বহিঃস্টিলীয়। এই তিনটা কি বলতো, বহিঃস্টিলীয়, ঠিক আছে। এই তিনটা কি বহিঃস্টিলীয়, অধঃত্বক, কর্টেক্স, অন্তঃত্বক, এই তিনটা হচ্ছে বহিঃস্টিলীয়। আর ভিতরের তিনটা হচ্ছে অন্তঃস্টিলীয়, ভেতরের তিনটা কি অন্তঃস্টিলীয়। ওকে, সবাই বুঝছো ভাইয়া? তাহলে আমাদের মোটামুটি গ্রাউন্ড টিস্যু ক্লিয়ার, গ্রাউন্ড টিস্যুর কনসেপ্ট এইটুকু। এইগুলো থেকে এমসিকিউ আসে। তাহলে অন্তঃস্টিলীয় আর এটা হচ্ছে বহিঃস্টিলীয়। এখন তোমাকে আসতে পারে অন্তঃস্টিলীয় অঞ্চল কোনগুলা, বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ কোনটা, তাহলে এখন তুমি যে কোনো কিছু অ্যান্সার করতে পারবে। ওকে ফাইন, এখন আমরা ওইটার বেসিকটা হয়ে গেল। এবার এইখানে দেখো একটা প্রশ্ন করছে, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। ক্যাসপিরিয়ান স্ট্রিপ এই জিনিসটা কি, দেখো ক্যাসপিরিয়ান স্ট্রিপে বলা হয় যে এটা হচ্ছে সুবেরিন আর লিগনিন দুইটা পদার্থ নিয়ে একটা স্ট্রিপ, সুবেরিন আর লিগনিন দিয়ে তৈরি। এটা কোথায় পাওয়া যায়, অন্তত্বকে পাওয়া যায়। কোথায় বলতো, অন্তত্বকে, অন্তত্বকে, ঠিক আছে। অন্তত্বকে এরকম একটা লেয়ার থাকে, সুবেরিন ও লিগনিনের একটা লেয়ার থাকে, এটাকে বলে কি এটাকে কি বলে, মানে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, সরি এটাকে কি বলে, ক্যাসপিরিয়ান স্ট্রিপ। তো এটার কম্পোজিশনটা কি, সুবেরিন ও লিগনিন, কম্পোজিশনটা কি সুবেরিন ও লিগনিন। তো এখন কোনটিতে এটা পাওয়া যায়, তাহলে আমার অ্যান্সার কি, এই যে এন্ডোডার্মিস। অন্তত্বকের ইংরেজি কি, এন্ডোডার্মিস। এপিডার্মিস তো নরমাল, এটা আলাদা, বহিত্বক। হাইপোডার্মিস মানে কি, অধোত্বক। অধোত্বকের ইংরেজি কি, হাইপোডার্মিস। ইংরেজি নামগুলো শিখে রাখো। পেরিসাইকেল, এটার ইংরেজি বাংলায় কি বলে, পরিচক্র। পরিচক্রের ইংরেজি কি, পেরিসাইকেল, ঠিক আছে। আচ্ছা, আর হাইপোডার্মিস, অধোত্বক, এগুলো ইংরেজি নাম। তাহলে আমাকে বলছে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে অন্তত্বকে, অন্তত্বকের ওইখানে এরকম একটা লেয়ার থাকে, এটাকে বলে ক্যাসপিরিয়ান স্ট্রিপ, ঠিক আছে। ওকে, এই অন্তত্বকে আরেকটা জিনিস থাকে, এটাকে বলে স্টার্চ শীট, স্টার্চ শীট, ঠিক আছে। স্টার্চ শীট থাকে অন্তত্বকে। পরিচক্রে একটা জিনিস থাকে, খেয়াল করো কি বলছি, পরিচক্রে এরকম একটা বিশেষ গঠন থাকে, এটাকে বলে গুচ্ছ টুপি। পরিচক্রে কি থাকে, গুচ্ছ টুপি, হ্যাঁ, ওই যে ফ্লোয়েমের মাথায় স্ক্লেরেনকাইমা টিস্যু অবস্থান করে, ওটাকে বলে গুচ্ছ টুপি। তাহলে তোমার গুচ্ছ টুপি কই, পরিচক্রে, ঠিক আছে। গুচ্ছ টুপি পরিচক্রে, হ্যাঁ, গুচ্ছ টুপি কোথায় থাকে, পরিচক্রে। এগুলো ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় থাকে, অন্তত্বকে। এই নামগুলো আর কি বিশেষ, এগুলো একটু দেয় তোমাদের। ওকে, আর অন্তত্বকের কাজ কি জানো, মূলদ চাপ নিয়ন্ত্রণ করা, মূলের চাপ, মূলদ চাপটা নিয়ন্ত্রণ করে অন্তত্বক। এবার দেখো স্টিলের অংশ কোনটা, স্টিলের অংশ তোমরাই বুঝতে পারবে। আমি বলেছি স্টিল কি, পরিচক্র থেকে মজ্জা, পরিচক্র থেকে মজ্জা। তাহলে এখানে বোঝাই গেল পরিচক্র, আমি আর দেখাই লাগবে না, তাই না, পরিচক্র।
পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? এবার আসো, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যু, আমরা এতক্ষণ যেটা শিখলাম মূল কাণ্ড, মূল এবং কাণ্ডতে ওই ধরনের গঠন থাকে, একটা প্যাটার্ন থাকে। যদি মূলের একরকম, কাণ্ডের একটু আলাদা, তো এদিক সেদিক আছে, কম বেশ স্ট্রাকচার ওই কাছাকাছি। পাতার গ্রাউন্ড টিস্যু আবার আলাদা, পাতা তো এমনি পাতলা, তো পাতার গ্রাউন্ড টিস্যুটা একটু অন্যরকম। তো এই পাতার গ্রাউন্ড টিস্যুটাকে বলা হয় মেসোফিল টিস্যু, ঠিক আছে? এবং পাতার গ্রাউন্ড টিস্যুতে দুইটা ধরনের কোষ থাকে, দুই ধরনের, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড এবং স্পঞ্জি, এই দুইটা টাইপের কোষ থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। তাহলে আমরা গেল, তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? আমার অ্যান্সার মেসোফিল, বুঝে গেলাম। এরপরে আসি, নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ? আবারও অন্তঃস্টিলীয়, তার মানে দেখো অন্তঃস্টিলীয় কোনটা, বহিঃস্টিলীয়, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। অন্তঃস্টিলীয়, ভিতরে অন্তঃস্টিলীয় মানে পরিচক্র থেকে মজ্জা, পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি, এই তিনটা হচ্ছে অন্তঃস্টিলীয় মানে স্টিলীয় অঞ্চলের ভিতরে। তাহলে আমার আরেকটা অ্যান্সার হয়ে গেল পরিচক্র। আচ্ছা, এইবার আসো, নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতেই বিদ্যমান? উভয়টাতেই থাকে। আমরা জানি কি? আচ্ছা, এবার আসো তো জাইলেম ফ্লোয়েম নিয়ে যখন কথা বলি, জাইলেমে কয় ধরনের কোষ বলো তো? জাইলেমে 4 ধরনের, ট্রাকিক, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, ফ্লোয়েমে কয় ধরনের কোষ? 4 ধরনের, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন এখানে দেখো বলছে দুইটাই কমন। কমন কি কি? তাহলে এই যে ফাইবার, ফাইবার কোষটা কমন, যে জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার কমন, জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা কমন। তাহলে আমরা বলতে পারি এখানে কমন কোনটা? দুইটাতেই থাকে জাইলেম, ফ্লোয়েম, ফাইবার। দেখছো, সহজ। পরিণত জাইলেম টিস্যু, এই যে জাইলেম টিস্যু সাধারণত একটু মৃত। জাইলেম টিস্যুটা কি? ম্যাক্সিমামই মৃত কোষ, ট্রাকিক, ভেসেল মৃত কোষ। তো এর মধ্যে বলতে পরিণত জাইলেম টিস্যু সজীব কোষ কোনটা? দেখো সজীব কোনটা, পরিণত জাইলেম টিস্যু সজীব কোষ কোনটা জানো? সজীব কোষ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, বুঝছো? আর ফ্লোয়েমের মৃত কোষ কোনটা? ফ্লোয়েমের সবাই জীবিত, ফ্লোয়েমের মৃত কোষটা হচ্ছে, ফ্লোয়েমের মৃত কোষ হচ্ছে সিভ কোষ, বুঝছো? সিভ কোষ, এটা হচ্ছে মৃত, এটা হচ্ছে মৃত। ফ্লোয়েমের মৃত কোষ সিভ কোষ, আর জাইলেমের জীবিত কোষ কোনটা? সজীব কোষ, জাইলেম প্যারেনকাইমা। ওকে, এরপর দেখো নিচের কোন বাক্যটি সঠিক আমাদের বলছে, নিচের কোন বাক্যটি সঠিক? তো এখানে দেখো বলছে ভাজক টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার কম, বিপাকীয় হার বেশি। জাইলেম ও ফ্লোয়েম এক ধরনের ভাজক টিস্যু না। জাইলেম ও ফ্লোয়েম কি বলছি আমি? এরা স্থায়ী টিস্যু। জাইলেম, ফ্লোয়েম এরা কি? স্থায়ী টিস্যু, এরা কিন্তু ভাজক টিস্যু না ভাইয়া, এরা স্থায়ী টিস্যু। মূলের, তাহলে এটা বাদ। মূলের বহিরাবরণকে এপিডার্মিস বলে না, এপিব্লেমা বলে। মূলের আবরণকে এপিব্লেমা বলে, তাহলে এটাও বাদ। একটা কাণ্ডের জাইলেম বিন্যাসটা কেমন? এন্ডার্ক। এখন একটা প্রশ্ন ভাইয়া, এই যে এন্ডার্ক এক্সার্ক, এটা না বুঝি না, এটা একটু ঝামেলা বেঁধেছে। আচ্ছা, প্রোটোজাইলেম, মেটাজাইলেম বুঝো? যেই জাইলেমে ছোট গহ্বর থাকে তারে বলে প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম যেটার গহ্বর ছোট, আর যেইটার গহ্বর বড় ওটার বলে মেটাজাইলেম। ওটার কি বলে? মেটাজাইলেম। তাহলে ছোট বড়, ছোট হলে প্রোটোজাইলেম, বড় হলে মেটাজাইলেম। তো আমরা এখানে ভাবে বলি ম ম ম ম ম ম, এই কথাটা যখন আমরা বলি এটার অর্থ কি দাঁড়ায় বলো তো? ম ম ম। তো আমাকে যখন বলতেছে ম ম ম একা, তো এই যে দেখো মূলের ক্ষেত্রে কি থাকে? মূলের মেটাজাইলেম মধ্যে, মূলে মেটাজাইলেম মধ্যে থাকে। এই গঠনটারে কি বলে? এক্সার্ক। এই গঠনটারে কি বলে? এক্সার্ক। তাহলে মূলের মধ্যে মেটাজাইলেম থাকে, এটাকে বলে কি? এক্সার্ক। এই গঠনটাকে আমরা কি বলবো? এক্সার্ক বলে থাকি। মূলের মধ্যে মেটাজাইলেম, এটাকে বলে এক্সার্ক। এক্সার্ক। তাহলে দেখো এবার তাহলে উল্টা ঘটনাটা কাণ্ডের বেলায়, উল্টা ঘটনাটা কাণ্ডে, হ্যাঁ উল্টা ঘটনাটা কাণ্ডে। কাণ্ডে কি বলছে খেয়াল করো, কাণ্ডের বেলায় কি বলছে? এইখানে বলছে যে মূলের মানে মমম একা, এটা তো গেল। এখানে হবে প্রোটোজাইলেমটা কেন্দ্রে, প্রোটোজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম পরিধিতে, মেটাজাইলেম পরিধি, মেটাজাইলেম পরিধি। তো এইটা, এই ঘটনাটাকে আমরা বলি এন্ডার্ক। এটা কি বলে? এন্ডার্ক, এন্ডার্ক। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাপার, ঠিক আছে? এন্ডার্ক। তাহলে এন্ডার্ক মনে রাখবা, কাণ্ড, কাণ্ড, এন্ডো, কাণ্ড, এন্ডো। তাহলে কাণ্ডের জাইলেমটা কেমন হবে? এন্ডার্ক হবে। কাণ্ডের জাইলেমটা কেমন? এন্ডার্ক। আর মূলের জাইলেম, মূলে কোনটা? মূলে এক্সার্ক। আমি যদি বলে পাতায় কোনটা ভাই? মূল বললেন, কাণ্ড বললেন, পাতায় হচ্ছে মেসার্ক। পাতার জাইলেমটা কেমন? মেসার্ক। মেসার্ক মানে কি? দুইটাই থাকে, মানে প্রোটোজাইলেম পরিধিতেও থাকে, কেন্দ্রেও থাকে, মেটাজাইলেম পরিধিতেও মানে কেন্দ্রেও থাকে, মানে মিলেমিশে থাকে। তো ওই গঠনটাকে বলে মেসার্ক, ওটা পাতায় দেখা যায়। আর এক্সার্ক কি বলছে? মেটাজাইলেমটা মধ্যে, প্রোটোজাইলেম পরিধি। আর তাহলে কাণ্ডের বেলায় বলছে প্রোটোজাইলেম কেন্দ্রে, মেটাজাইলেম পরিধি। তো এই গঠনটাকে বলে এন্ডার্ক। এই দুইটা জিনিস আসে, এন্ডার্ক, এক্সার্ক প্রচুর আসে, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা ভাস্কুলার টিস্যু তন্ত্রের এই জায়গাটা থেকে। দেখো আমরা বলি যে ভাস্কুলার টিস্যু প্রচুর আসে, এটা এমসিকিউতে ভাস্কুলার টিস্যু তন্ত্র থেকে এমসিকিউ প্রচুর আসে। ভাস্কুলার মানে কি? পরিবহন, মানে জাইলেম ফ্লোয়েম কিভাবে আছে সেগুলো নিয়ে অনেক ব্যাপার।
তো এখানে দেখো ভাস্কুলার টিস্যু তো দুই রকম, একটা হচ্ছে সংযুক্ত, হ্যাঁ সংযুক্ত, একটা হচ্ছে অরীয় আর একটা হচ্ছে কেন্দ্রিক। একটা কি কেন্দ্রিক, তিন রকমের। তো এই যে সংযুক্ত কথাটা খেয়াল করো, সংযুক্তকে কি বলছে? সংযুক্ত, সংযুক্ত মানে কি বলো ভাইয়া? সংযুক্ত মানে কি? এই যে সংযুক্ত, সংযুক্ত কি মানে? এই যে ধরো এরকম, মানে এটা ধরো এদিকে জাইলেম, এটা ধরো জাইলেম, আর এটা হচ্ছে ফ্লোয়েম, তাহলে এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এভাবে আছে সংযুক্ত আছে। ওকে ফাইন। এখন এই সংযুক্তটা আবার কি বলছে? সংযুক্তটা কয় রকমের? সংযুক্তটা হচ্ছে দুই রকমের। আমরা একটু এটা দেখি। সংযুক্ত খেয়াল করো, সংযুক্ত এটা কি? সমপার্শ্বীয়, 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 আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এটা হচ্ছে সমপার্শ্বীয় আর এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় মানে কি? একটা জাইলেম একটা ফ্লোয়েম, নরমাল। তো আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? সমদ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দেখো ধরো দুই পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, এটাকে কি বলে? সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় তো বললামই, সমপার্শ্বীয় এই যে জাইলেম আর এখানে ফ্লোয়েম, জাইলেম আর কি ফ্লোয়েম, এটা হচ্ছে সমপার্শ্বীয়, এটা কি সমপার্শ্বীয়। ওকে, তো জাইলেম ফ্লোয়েম এটা হচ্ছে সমপার্শ্বীয়। এখন এই সমপার্শ্বীয়র বেলায় আমাদের কি বলছে একটু খেয়াল করো। সমপার্শ্বীয় জাইলেম ফ্লোয়েম এভাবে, এইটা দুই ভাগে ভাগ করছে। এটারে কি বলছে? দুই ভাবে, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। কি কি? মুক্ত এবং বদ্ধ, মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয়। তো মুক্ত সমপার্শ্বীয় মানে কি? সেখানে কোনো ক্যাম্বিয়াম নাই। মুক্ত সমপার্শ্বীয় এখানে কি বলছে? এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যুটা নাই। আর বদ্ধতে এই জায়গাটায়, মুক্ততে বলছে ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম থাকে, এই জন্য সেটা মুক্ত। দুইটা জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু আছে, সেটা মুক্ত, এটা আরো বড় হইতে পারবে। আর বদ্ধ মানে এটা আর বড় হবে না, এমনই থাকবে। সো এখানে ক্যাম্বিয়াম নাই, এখানে ক্যাম্বিয়াম নাই, ঠিক আছে? এটা বলছে। এখন মুক্ত, এটা কি? মুক্ত সমপার্শ্বীয়, এটার উদাহরণ কি? এটা হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং নগ্নবীজ, নগ্নবীজ। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মুক্ত, দ্বিবীজপত্রী নগ্নবীজ। এটা কি? এটা হচ্ছে মুক্ত। আমরা মনে রাখবো দিনা মুক্ত, দিনা মুক্ত। তাহলে দিতে দিনা দ্বিবীজপত্রী, নতে নগ্নবীজ, দিনা মুক্ত। বদ্ধ, এটা কি মনে রাখবা? বদ্ধতে মনে রাখবা এভাবে, একা বদ্ধ লাগে, কষ্ট, তাই না? একা বদ্ধ লাগে। তো একা বদ্ধ লাগে এই ব্যাপারটা কি? দেখো তো, একবীজপত্রী বদ্ধ, বদ্ধ সমপার্শ্বী। কি বলা হচ্ছে? একবীজপত্রী, এটা কি? বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। এটার উদাহরণ কি? একবীজপত্রী, একবীজপত্রী বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে মনে রাখবো একা বদ্ধ লাগে, তাহলে একবীজপত্রীতে আমার কি আছে? একবীজপত্রীতে আমার বদ্ধ সমপার্শ্বী, এটা। ওকে ফাইন। সমদ্বিপার্শ্বীয়, এটা কি? কুলা, এটা মনে রাখো, কুলা, কুলা। তাহলে কুমড়া লাউ, কুমড়া আর লাউ, এটা হচ্ছে তোমার সমদ্বিপার্শ্বীয়। এরপরে বলা হচ্ছে দেখো এখানে যে অরীয়, অরীয়টা কি? অরীয় মানে জাইলেম ফ্লোয়েম গোলাকার এইভাবে থাকে, একটার পর একটা বান্ডেলের মতো সাজানো থাকে জাইলেম ফ্লোয়েম। অরীয়, অরীয়টা আমরা পাবো সকল উদ্ভিদের মূলে। তুমি যদি বলো যে মূলে, মূলে ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম কিভাবে থাকে? ওরা অরীয়, একটা জাইলেম একটা ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এভাবে থাকে, হ্যাঁ অরীয়। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, এই যে কেন্দ্রিক, এই কেন্দ্রিকটা দুই রকম, হ্যাঁ কেন্দ্রিক দুই রকম ভাগ করছে। একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক মানে যেটা জাইলেম কেন্দ্রিক, হেড্রোসেন্ট্রিক, আর একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে? হেড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে জাইলেমটা কেন্দ্রে, মানে ব্যাপারটা হচ্ছে জাইলেম কেন্দ্রে, ফ্লোয়েম দুই দিকে, এটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিক কি? লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে, তার চারপাশে জাইলেম, এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তাহলে হেড্রো এবং লেপ্টো, হেড্রো এবং লেপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিকের উদাহরণটা কি বলো তো? হেড্রোসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে তোমার টেরিস, টেরিস লাইকোপোডিয়াম, টেরিস এবং লাইকোপোডিয়াম, এটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক উদাহরণ, টেরিস লাইকোপোডিয়াম। লেপ্টোসেন্ট্রিক মানে যেখানে ফ্লোয়েমটা কেন্দ্রে, চারপাশে জাইলেম, সেটাকে কি বলে? সেটাকে বলে, সেটার উদাহরণ কি? ড্রাসিনা, ড্রাসিনা, ইউক্কা, ড্রাসিনা এবং ইউক্কা, এগুলো কি? লেপ্টোসেন্ট্রিক, ড্রাসিনা এবং ইউক্কা, এটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিকের উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে তোমার বিভিন্ন যে আমার ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ, এটা আসবেই এই জায়গা, এটা এমসিকিউ তে মাস্ট, মাস্ট আসবে। এখান থেকে অনেক এমসিকিউ থাকে, অনেক এমসিকিউ থাকে ভাইয়া, আমরা একটু পরে দেখলেই বুঝবো। তো দেখো এখন কি বলছে, ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার, ভুট্টা উদ্ভিদের কাণ্ডে। তো ভুট্টা উদ্ভিদ আগে বুঝতে হবে, ভুট্টা এটা কি? একবীজপত্রী উদ্ভিদ না? একবীজপত্রী উদ্ভিদ, তাই না? তাহলে একবীজপত্রী উদ্ভিদে কি করছি? একা বদ্ধ লাগে, মানে বদ্ধ সমপার্শ্বীয়, মানে কি বলতো? বদ্ধ, দেখছো? সহজ কথা। কোন ধরনের? বদ্ধ, বদ্ধ সমপার্শ্বীয়। টেরিস, আমরা কি বললাম? টেরিস, টেরিস কি? হেড্রোসেন্ট্রিক। তাহলে এই যে টেরিস হেড্রোসেন্ট্রিক মানে জাইলেমটা কেন্দ্রে থাকে, তার চারপাশে ফ্লোয়েম। টেরিসের আবারও সেম, মানে কি? এখানে দেখো হেড্রোসেন্ট্রিক নাম না দিয়ে লিখছে, বাংলা নামটা লিখছে জাইলেম কেন্দ্রিক, মানে কি? জাইলেমটা কেন্দ্রে,
একই কথা একই কথা, আমি এটাই বললাম হেড্রোসেন্ট্রিক। এরপর দেখো মূলের পরিবহন করা, বুঝছো? মূলে মূলে কি থাকে আমরা বলছি, মূলে তোমার থাকবে ওরিও, মানে জাইলেম ফ্লোয়েম গুলা সব মূল, একবীজপত্রী বলো দ্বিবীজপত্রী বলো সবার মূলে আমার কি থাকবে, এই যে ওরিও বিন্যাসটা এভাবে থাকবে। সো আমরা মূলের পরিবহন, মূলে কোনটা থাকবে, মূলে ভাইয়া আমার এই যে ওরিও, মূলে কোনটা ওরিও বিন্যাস দেখা যায়। ড্রাসিনা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল বর্তমান, ড্রাসিনা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল বর্তমান আছে, ঠিক আছে? এই যে ড্রাসিনা, তাহলে ড্রাসিনা কি বলতো, ড্রাসিনা কি বলছে আমরা, ড্রাসিনা ইউক্কা এগুলো কি লেপ্টোসেন্ট্রিক ঘানি নাকি লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক মানে কি, যেটা ফ্লোয়েমটা ভিতরে, ফ্লোয়েম ভিতরে জাইলেম বাইরে, এটাকে কি বলে লেপ্টোসেন্ট্রিক। তাহলে আমার আরেকটা হয়ে গেল। আবার দেখো একবীজপত্রী উদ্ভিদের মূল, ভাইয়া দেখো মূল বলা মানে কি, একবীজপত্রী উদ্ভিদের মূল মানে এখানে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদের বইয়ে দেখবা এই বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো কিন্তু একবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড, এদের বৈশিষ্ট্য কিন্তু সিকিউতেও আসে এমসিকিউতেও আসে, দুই জায়গাতেই এদের বৈশিষ্ট্য একদম মুখস্থ রাখতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা অনেক কিছু মূলের পড়ে ফেলছি, যে মূলের বিন্যাসটা কেমন, ওরিও, হ্যাঁ এইভাবে জাইলেম বান্ডেল গুলা থাকে। এখন মূলে মূল রোম থাকবে, যেটাতে পানি শোষণ করে, মূল রোম, আমাদের যেমন পশম থাকে ওদের মূল রোম থাকে, ওদের পানি শোষণ করে। ওদের কি মূলের আবরণে কিউটিকল থাকবে, কিউটিকল একটা মোটা লেয়ার, কারণ ওই কিউটিকল লেয়ার যদি মূলে থাকে তাহলে মূল কি পানি শোষণ করতে কষ্ট হবে না, ও কি পানিটা শোষণ করবে, মানে মূলের আবরণে কিউটিকল থাকবে না, কারণ পাতলা হবে, যত পাতলা হবে পানিটাকে শোষণ করতে তার ইজি। এজন্য বলছে মূল ত্বক, ওর দেখো প্রথম কথা মূল ত্বক কিউটিকল যুক্ত, এটা হয় না, ওর মূল ত্বক কিউটিকল নাই, তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম, ওর মূল ত্বকে কি নাই, কিউটিকল নেই। আচ্ছা তারপরে কি বলছে, ওর ভাস্কুলার বান্ডল সংযুক্ত না, ওর মূলের ভাস্কুলার বান্ডল কেমন, ওরিও, মূলের ভাস্কুলার বান্ডল ওরিও। এবং এখানে একটা কথা বলে যে এই যে ওর মধ্যে একবীজপত্রীর ক্ষেত্রে একটা কথা বলছে, দেখো একবীজপত্রীর ক্ষেত্রে মূলে তোমার হচ্ছে যে ভাস্কুলার বান্ডলটা যে দেখা যায় না মূলে একবীজপত্রীর ক্ষেত্রে, সেটা হচ্ছে কয়টা দেখা যায়, এই যে মূলে এখানে কয়টা এরকম মানে জাইলেম ফ্লোয়েমের বান্ডল দেখা যায়, আমরা বলা হয় 6 এর অধিক, একবীজপত্রীতে 6 এর অধিক থাকে, দ্বিবীজপত্রীতে দ্বি2, তাহলে এখানে কয়টা জাইলেম ফ্লোয়েম বান্ডেলের সংখ্যা 2 থেকে 4, কত 2 থেকে 4, তাহলে 2 থেকে 4 আর এখানে হচ্ছে 6 এর অধিক, এই কথাগুলো। ওরিওর মধ্যে একবীজ আর দ্বিবীজ, একবীজপত্রীর এখানে 6 এর অধিক, দ্বিবীজপত্রীতে 2 থেকে 4, দ্বিবীজপত্রীতে 2 থেকে 4। ওকে গেল, তাহলে আমরা আরেকটা জিনিসও বুঝে ফেললাম, এখানে একটা তথ্য পেয়ে গেলাম যে ওর জাইলেম কয়টা থেকে, জাইলেম ফ্লোয়েম কয়টা থেকে, ওর জাইলেম ফ্লোয়েম কয়টা থেকে। আচ্ছা তো এটা তো বাদ, ভাস্কুলার বান্ডল সংযুক্ত না, ভাস্কুলার বান্ডল ওরিও। অধতক, একটা কথা মাস্ট মনে রাখবা, মূলে অধতক নেই, এই অধতক লেয়ারটা কাণ্ডতে থাকে, মূলে অধতক, মূলে অধতক নেই, মূলে অধতক নেই, মানে এইটা হচ্ছে কারেক্ট, এটা কারেক্ট। আবার দেখো কি বলছে, ডি অপশনটা খেয়াল করো, ভাস্কুলার বান্ডলের সংখ্যা কত, 4, মানে একবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল কি 4, কি লিখছি, একবীজপত্রীর ওইখানে ভাস্কুলার বান্ডলের সংখ্যা কত, 6 এর অধিক, তাহলে ওটা ভুল, ভুল, এটা দ্বিবীজপত্রীতে কয়টা থেকে, 2 থেকে 4টা, তো এটা দ্বিবীজপত্রী, একবীজপত্রীতে না। তাহলে এই একবীজপত্রীর মেইন বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ আর একটা তো আমরা পড়েছি ওর গঠনটা কেমন, এক্সার্ট, এটা পড়েছি না, এক্সার্ট গঠন, একা, ওর জাইলেমটা কেমন, এক্সার্ট, অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেমটা বাইরের দিকে থাকে। ওকে এবার আসো একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, কাণ্ডের ক্ষেত্রে যখন আমরা বলি এখানে কি দেখো তো, কাণ্ডে মনে রাখবা ওর কাণ্ডে কিউটিকল আছে, কিউটিকল থাকে, মানে মূলের উল্টা, কারণ কাণ্ডতে কিউটিকল থাকতে হবে, নাইলে তো পানি বের হয়ে যাবে, কাণ্ড দিয়ে পানিটা বের হয়ে যাবে না, তাহলে তো খারাপ, এজন্য এখানে কিউটিকল থাকে, কিউটিকল ওর একবীজপত্রীর কাণ্ডে কিউটিকল থাকে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, তাহলে একবীজপত্রীর কাণ্ডে কিউটিকল থাকে, সেকেন্ড পয়েন্টে বলছে যে ওর কাণ্ড রোম থাকে, ওর কি থাকে, কাণ্ড রোম থাকে, কাণ্ড কি থাকে, রোম থাকে। ওকে ফাইন, এরপরে কি বলছে, ওর কোনো অন্ততক ও পরিচক্র এই দুইটা ওর থাকে না, যেমন মূলে অধতক লেয়ার নাই, আর একবীজপত্রীর কাণ্ডে কি বলছে, অন্ততক আর পরিচক্র এই লেয়ারগুলো থাকে না, এই লেয়ারটা থাকে না। এরপরে আসো, হ্যাঁ তাহলে কিউটিকল থাকে, কাণ্ডরোম থাকে, অধতক ও পরিচক্র থাকে না, এই পয়েন্টগুলা আমাদের হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা তারপরে আসি আমরা, এইখানে দেখো ওর ভাস্কুলার বান্ডল কেমন, একটু বিক্ষিপ্ত, ভাস্কুলার বান্ডল কেমন, একটু বিক্ষিপ্ত, ওর ভাস্কুলার বান্ডলটা কেমন থাকে, একটু বিক্ষিপ্ত থাকে, ছড়ানো ছিটানো থাকে, ভাস্কুলার বান্ডলটা ছড়ানো ছিটানো থাকে। তো এটার কথা বলছেন, তো এগুলো হচ্ছে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, এগুলো কি একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। ওকে তাহলে এখানে দেখো কি বলছে, কাণ্ডরোম বিদ্যমান, একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা, কাণ্ডরোম বিদ্যমান, তার মানে এক্স্যাক্টলি এটাই তো, ওর তো কাণ্ডরোম থাকে। বাকিগুলো দেখো, ভাস্কুলার বান্ডল সমদ্বিপার্শ্বীয় না,
একবীজপত্রী কাণ্ডে কেমন বদ্ধ বদ্ধ সমপার্শ্বীয়, একবীজপত্রী কাণ্ডে কি বদ্ধ সমপার্শ্বীয়, তাই না? আমরা পড়েছি ওটা কি বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। এবং এবং এইখানে ওর জাইলেমটা কেমন, এই জায়গায় দেখো ওর জাইলেম, এখানে ওর জাইলেমটা এন্ডার্ক, জাইলেমটা কেমন, ওই যে আমরা পড়েছি এন্ডার্ক, কাণ্ডে কি থাকে এন্ডার্ক, কাণ্ড এন্ডো এন্ডার্ক। তো এন্ডার্ক মানে কি প্রোটোজাইলেমটা ভিতরে, মেটাজাইলেম বাইরে, এরকম বাইরের দিকে থাকে। এটা গেল। আর কি আরেকটা জিনিস এখানে তোমাদের অনেক সময় দিয়ে দেয়, সেটা হচ্ছে যে ওর জাইলেমের আকৃতিটা কেমন, মানে ওর জাইলেমের আকৃতিটা কেমন, ওয়াই অথবা ভি আকৃতির, ওয়াই অথবা ভি আকৃতির হচ্ছে জাইলেম থাকে, ওয়াই বা ভি আকৃতির জাইলেম। তো এগুলো হচ্ছে মোটামুটি একবীজপত্রীর কাণ্ডের বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসে বিভিন্ন ভাবে, তোমাদের জ্ঞানমূলক, অভিন্ন তথ্য ভিত্তিক, বহুপদী, মানে ওইরকম করে তোমাদের আসে। এবার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি, আমরা অলরেডি এগুলো সবই পড়ে ফেলেছি। কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, নিউক্লিয়াসটা বড়, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। আচ্ছা দেখি এখন বিভাজন ক্ষমতা সম্পন্ন, কারেক্ট। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, হ্যাঁ ওর ভিতরে নিউক্লিয়াসটাই বড়, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি ওর নিউক্লিয়াসটাই অনেক বড় থাকে। নিউক্লিয়াস বড় হইলে কি ওর কোষ গহ্বর বড় হবে? কোষ গহ্বর বড় হইতে পারবে না, থাকে না। তো কোষ গহ্বর বড় থাকে কার? স্থায়ী টিস্যুতে, স্থায়ী টিস্যুতে কোষ গহ্বরটা বড়। তো এইখানে এইটা বাদ, এটা বাদ, মানে কি অ্যান্সার কি 1 ও 2, বুঝা গেল? 1 ও 2। তারপরে দেখো ক্যাম্বিয়াম, আবার ভাজক টিস্যু, ক্যাম্বিয়াম মানে কি একটা ভাজক টিস্যু। তো ক্যাম্বিয়ামের কি বলছে আবার বৈশিষ্ট্য, তার মানে দেখছো ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো বিভিন্ন ভাবে এইভাবে আসে। তো তোমাকে বলছে কোষের নিউক্লিয়াস বড়, ঘন সাইটোপ্লাজম, ঠিক আছে। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ঠিক আছে। কোষগুলো আয়তাকার, কোষগুলো অনেক রকম হতে পারে, আয়তাকার, ডিম্বাকার, তোমার হচ্ছে যে পঞ্চভুজাকার, বিভিন্ন আকৃতির হতে পারে। ওকে, গ্রাউন্ড টিস্যু, এবার দেখো গ্রাউন্ড টিস্যু একাধিক টিস্যু দ্বারা গঠিত। ওকে, হ্যাঁ অনেক রকমের টিস্যু থাকে, প্যারেনকাইমা থাকে, স্ক্লেরেনকাইমা থাকে, জাইলেম, ফ্লোয়েম, কত রকমের টিস্যু না? তাহলে গ্রাউন্ড টিস্যুর ভিতরে অনেক কিছু আছে। পেরিব্লেম ভাজক টিস্যু থেকে উৎপত্তি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেরিব্লেম ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি, এবং এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে আরেকটা নাম বলা হয় আদি টিস্যু তন্ত্র। কি বলা হয়? আদি টিস্যু তন্ত্র। ওকে, কি বলা হয় বলতো? আদি টিস্যু তন্ত্র। এবং সেম ওয়েতে তোমার ভাস্কুলার টিস্যু তন্ত্র, মানে যেটাতে জাইলেম ফ্লোয়েম, ভাস্কুলার টিস্যু তন্ত্রকে বলা হয় ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। কেন? কারণ জাইলেম ফ্লোয়েম কি এরা বান্ডেল আকারে থাকে, তো ফ্যাসিকল অর্থ কি বান্ডেল, তো এই জন্য জাইলেম ফ্লোয়েমের মানে এই যে এটাকে বলা হয় ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। বহিরাবরণ সৃষ্টি করে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি বহিরাবরণ সৃষ্টি করে? না, বহিরাবরণ সৃষ্টি কে করে? প্রোটোডার্ম, বহিরাবরণ সৃষ্টি প্রোটোডার্ম করে। তাহলে এটা বাদ, তাহলে 1 ও 2 হচ্ছে আমার। ওকে ফাইন। উদ্ভিদ মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য, উদ্ভিদ মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্যটা দেখো। পরিবহন কলা গুচ্ছ কেমন? অরীয়, পরিবহন কলাটা ওদের অরীয়, তাহলে মূলে তো অরীয় থাকবে, এটা আমরা বুঝি। প্রোটোজাইলেমটা কেমন? ওদের জাইলেমটা কেমন? এক্সার্ট, তাহলে মূলে এক্সার্ট। জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম কলা বিদ্যমান, জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম কলা বিদ্যমান, এরকম কিছু উভয় পাশে ফ্লোয়েম কলা, তাহলে এইটা এরকম কিছু না, জাইলেমের উভয় পাশে ফ্লোয়েম কলা বিদ্যমান এরকম কিছু থাকে। তো আমার প্রথম দুইটা হচ্ছে কারেক্ট, প্রোটোজাইলেম এক্সার্ট এবং পরিবহন কলাটা কেমন? অরীয়, 1 ও 2। একবীজপত্রী কাণ্ডে, কাণ্ডে কি কি পড়ছে দেখো তো, ওর কাণ্ড, এন্ডো, ওকে এটা কারেক্ট। অন্ততক আর পরিচক্র থাকে না, আমরা কি পড়ছি? অন্ততক আর পরিচক্র একবীজপত্রীর কাণ্ডে এটা থাকে না, আর মূলের ক্ষেত্রে অধতক থাকে না। তাহলে এখানে অন্ততক কি? অনুপস্থিত, অন্ততক অনুপস্থিত, এটা কি কারেক্ট? ওর অন্ততক নাই, অধতক উপস্থিত। একবীজপত্রীর কাণ্ডে অধতক তো থাকবে, মূলে অধতক থাকে না, কাণ্ডে তো থাকবে, রাইট? কাণ্ডে থাকবে, মানে অধতক উপস্থিত। তাহলে আমার অ্যান্সার কি? 1 2 ও 3, 1 2 3, ঠিক আছে।